তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সনাতন সূত্রধরে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলা প্রশ্নপত্রের 15 নম্বর প্রশ্নপত্রটা নিয়ে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, মনের চোরাকুটিতে লুকিয়েছিল, কি লুকিয়েছিল বলো তো? ভয়ের কঙ্কাল লুকিয়েছিল। তো আমারই ফটো, বক্তা কে? এখানে বক্তা হলো তোমার শোভন। বঙ্গভূমির কপালে শোভা পায়, কি শোভা পায়? তোমার কাঞ্চন শৃঙ্গ মুকুট শোভা পায়। করিকর সমানে বরিশে, সমানে কি বলেছে বলো তো? সমানে বরিশে জলধারা। মোগলাই রেস্তোরাঁর বর্ণনায় ভাষা অনেকখানি কি ঘেঁষা হবে? তোমার হুতুম ঘেঁষা হবে। দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থটির রচয়িতা কে বলো তো? এটা কিন্তু তোমার মিস নোবেল। তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, উক্তিটির বক্তা কে বলো তো? উক্তিটির বক্তা তোমার ছিল রাজশ্যালক। প্রফেসর শঙ্কুর প্রকৃত নাম কি? এটার নাম ছিল ত্রিপুরেশ্বর শঙ্কর। আর্গাস ম্যাজিক দেখাতে আরম্ভ করেছিলেন যে বয়স থেকে, তা কত বছর বয়স থেকে বলো তো? এটা তোমার 19 বছর বয়স থেকে। রিমেমব্রেন এর কাজ হলো, রিমেমব্রেনের কাজ কি? এটা হলো লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনতে সাহায্য করে। ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ এককের নাম কি বলো তো? এটা তোমার হলো শব্দ। মান্য চলিত বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা কতগুলো আছে? এটা তোমার 30টা রয়েছে। গড়মিল শব্দে গড় একটি কি শব্দ? গড় তোমার হলো একটি বিদেশি উপসর্গ। লোন ওয়ার্ড এর বাংলা আভিধানিক অর্থ এটা কি বলো তো? এটা তোমার কৃত ঋণ শব্দ। টকটকে লাল এই বাক্যে টকটকে শব্দটি কি জাতীয় শব্দ? এটা কিন্তু তোমার ধনাত্মক শব্দ। নির্দেশক সর্বনাম পদটি চিহ্নিত করো। এখানে কিন্তু প্রশ্নটা ভুল আছে, এটা তোমার নির্দেশক সর্বনাম পদটি চিহ্নিত করো, এইটা হবে তোমার। এখানে কি হবে বলো তো? এটা তোমার হবে উনি। খাঁটি বাংলা অব্যয় হলো কি বলো তো? খাঁটি বাংলা অব্যয় তোমার তবু। ক্রিয়ার মূলকে বলা হয়, ক্রিয়ার মূলকে কি বলে? ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। এবার পরের কোশ্চেনটা দেখো, রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রাধারানী কাঁদতে কাঁদতে কোথা থেকে কেন ফিরেছিল বলো তো? আসলে মাহেশের রথের মেলায় মালা বিক্রি করতে গিয়ে হঠাৎ বৃষ্টি নামায় মালা বিক্রি না হয়, রাধারানী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিল। অতিথিরা বিস্মিত। অতিথিদের বিস্ময়ের কারণ কী ছিল? এক সময় উভাবদেশের সবচেয়ে ধনী মানুষ ইলিয়াস বর্তমানে মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটের মজুর। একথা শুনে অতিথিরা বিস্মিত হয়। খিয়া কবিতায় দুই নদীর তীরে কিসের উল্লেখ রয়েছে? দুই নদীর তীরে বহুকালের চেনা দুই গ্রামের উল্লেখ রয়েছে। নেভে না তার যন্ত্রণা। কিসের যন্ত্রণা নেভে না? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর তার আবহমান কবিতায় কর্মক্ষেত্রে প্রবাসী মানুষের দেশে ফেরার আকাঙ্ক্ষায় যন্ত্রণার কথা বলেছেন, যে যন্ত্রণার কখনো অবসান হয় না। এখন সে স্বাদ পূর্ণ হইল। কোন স্বাদ পূর্ণ হওয়ার কথা বলেছেন? হিমালয় দর্শন গদ্যাংশে লেখিকা বেগম রোকেয়া বলেছেন যে ইতিমধ্যে সমুদ্র দেখতে আগ্রহী ছিলেন। বঙ্গোপসাগর দর্শন করে তার সেই স্বাদ মিটলেও এর পরে তার ইচ্ছা ছিল পর্বত দর্শন করার। কার্শিয়াং স্টেশনে পৌঁছে এ স্বাদ পূর্ণ হয়েছে। ইনকিলাব শব্দটি বাংলা সাহিত্যে প্রথম কে ব্যবহার করেছিল বলো তো? প্রথম নজরুল ইসলাম ব্যবহার করেছিল। মহর্ষি কর্ণের পরিচয় দাও। মহর্ষি কর্ণ হলো সংসার বিরিক্ত চিরকুমার ঋষি। চিরদিন যিনি আধ্যাত্ম চিন্তায় মগ্ন থেকেছেন তিনি শকুন্তলার পালক পিতা। যুম্বনাস্ত্র প্রয়োগ করলে কি হয়? যুম্বনাস্ত্র দেখো, যে হাই তুলতে তুলতে ঘুমিয়ে পড়ে এবং অসম্ভব ভয়ঙ্কর স্বপ্ন দেখে। কোথায় বিশ্ব পক্ষীবিজ্ঞানী সম্মেলন হয়েছিল? সান্তিয়াগো বিশ্ব পক্ষীবিজ্ঞানীর সম্মেলন হয়েছিল। লিঙ্গুয়াগ্রাফের কাজ কি? প্রফেসর শঙ্কু আবিষ্কৃত এই যন্ত্রটি অচেনা ভাষাকে ইংরেজিতে অনুবাদ করে দেয়। অল্প প্রাণ বর্ণ কাকে বলে বলো তো? বাংলা ব্যঞ্জনবর্ণের প্রতিটি বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি উচ্চারণকালে প্রাণ ও শ্বাসবায়ু কম প্রয়োজন হয়, এদেরকেই বলা হয় অল্প প্রাণবর্ণ। যেমন ক, গ, চ, জ, ট, এগুলো কিন্তু তোমার অল্প প্রাণবর্ণ। পিশাচ কি ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে? এখানে ধ্বনি বিপর্যয় ঘটেছে। সন্ধি শব্দটির অর্থ কি? সন্ধি শব্দটির অর্থ মিলন।
পরা উপসর্গ দিয়ে একটি শব্দ বলো তো। পরা একটি উপসর্গ দিয়ে পরাজয়। ঠিক আছে, প্রত্যয় কত প্রকার, কী কী? প্রত্যয় হলো দুই প্রকার, কৃৎ প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। মিশ্র শব্দ কাকে বলে এবং উদাহরণ দাও। এক ভাষার শব্দ উপসর্গ প্রত্যয় ইত্যাদির সঙ্গে অন্য ভাষার শব্দ উপসর্গ প্রত্যয় ইত্যাদি যুক্ত হলে যে নতুন শব্দ গঠন করে তাকে সংকর বা মিশ্র শব্দ বলে। যেমন মাস্টার যোগ হস্যই মাস্টারি। জোড়কলম শব্দের উদাহরণ দাও। জোড়কলম শব্দের উদাহরণ হলো ধোঁয়া যোগ কুয়াশা, ধোঁয়াশা। সকলে মিলে আমরা কাজটি সমাধান করলাম। এখানে দেখো সকলের নিচে দাগ দেওয়া আছে। এখানে রেখাঙ্কিত শব্দটি কী জাতীয় সর্বনাম সেটা উদাহরণ মানে তোমার বলতে বলেছে। রেখাঙ্কিত শব্দটি সমষ্টিবাচক শব্দ। ঠিক আছে, এই বিজ্ঞাপনের পেছনে অনেককার সত্যকার ট্র্যাজেডি থাকে। বক্তা কে আর এই ট্র্যাজেডির পরিচয় দাও। আধুনিক ছোট গল্পকার প্রেমেন্দ্র মিত্র নিরুদ্দেশ ছোট গল্পের প্রধান চরিত্র ছিল সোমেশ। গল্পকথক বিজ্ঞাপনের সত্যকার ট্র্যাজেডির কথা শুনিয়েছেন, যা শুধুমাত্র বিজ্ঞাপন ছিল না, তা ছিল সম্পূর্ণ ইতিহাস। গল্পকথক গল্পের প্রথমাংশে সংবাদপত্রে প্রকাশিত 7টি নিরুদ্দেশের প্রসঙ্গে সোমেশকে বলে যে এই নিরুদ্দেশ বিজ্ঞাপনগুলি দেখলে আমার হাসি পায়। এরপর নিরুদ্দেশের একটি হাস্যরসাত্মক কাহিনী শোনালে সোমেশ তাকে নিরুদ্দেশের এক সত্য কাহিনী শোনান, যার প্রধান চরিত্র ছিল শোভন। প্রাচীন জমিদার বংশের একমাত্র উত্তরাধিকারী শোভন বাড়ি ছেড়েছিল নিহাত খেয়ালের বশে। বিষয়াসক্তি তার ছিল না বলে সে মুক্তির স্বাদ পেতে নিরুদ্দেশের পথে পা বাড়িয়েছিল। এদিকে সংবাদপত্রের পাতায় দিনের পর দিন নিরুদ্দেশের সংক্রান্ত বিজ্ঞাপন বেরোতে লাগলো। সোমেশের কথায় সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটা ইতিহাস। প্রথমে ছেলেকে ফিরে আসার অনুরোধ করে মায়ের আর্তনাদ, পরে বাবার কাতর অনুরোধ, এরপর ঘোষিত হলো শোভনের সন্ধান দিতে পারলে পুরস্কার দেওয়া হবে। ঘোষিত হয় শোভন জীবিত কিংবা মৃত এ খবর জানাতে পারলেও পুরস্কৃত করা হবে। এইভাবে প্রায় 2 বছর কেটে যায়। বিজ্ঞাপন চলতে চলতে হঠাৎ বন্ধ হয়, এই বলে যে শোভন তোমার মার সঙ্গে আর তোমার বুঝি দেখা হলো না, তিনি শুধু তোমারই নাম করছেন এখনও। হঠাৎ করে বিজ্ঞাপন বন্ধ হয়ে যাওয়ায় 2 বছর পর উদাসীন শোভন বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ি ফিরলে তাকে সেরেস্তার কর্মচারী সহ তার বাবাও তাকে চিনতে পারেন না, কারণ মৃত্যুর ভুল খবর ইতিমধ্যে বাড়ি পৌঁছে গেছিল। ইতিমধ্যে স্বয়ং জমিদারের অনুরোধে কিছু টাকার বিনিময়ে শেষ পর্যন্ত অসুস্থ মায়ের হারানো ছেলের অভিনয় করতে হয় শোভনের। এমন করুণ পরিণতি পাঠকের মনকে বিষাদগ্রস্ত করে তোলে। এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন কোন বিষয়ের কথা বলা হয়েছে আর বক্তার এমন মন্তব্যের কারণ কি। লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্পে মোহাম্মদ শাহর অতিথিরা ইলিয়াসকে এমন প্রশ্ন করেছিল। ইলিয়াসের অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এখনকার দুরবস্থার কথা ভেবে তাদের দুঃখ হয় কি না এই বিষয়ে এর কথাই বলা হয়েছিল। শ্যামশ্যামাগী ইলিয়াসের সহধর্মিণী। জীবনের সুখ থেকে দুঃখ থেকে এই সমস্ত পর্যায়েই সে স্বামীর যথার্থ সঙ্গিনী। একসময় বিত্তমান ইলিয়াসের দরিদ্র হবার পর জীবনে পর্বান্তর ঘটে। এই পর্বান্তরের নীরব সাক্ষী শ্যামশ্যামাগী। এছাড়া সে ভালো কথা সংক্ষেপে বুঝিয়ে বলতে পারত, তাই ইলিয়াসের জীবনে উত্থান পতনের যথার্থ সাক্ষী হিসাবে সেসব কথা সুন্দরভাবে বলতে পারবে। তাই শ্যামশ্যামাগীকেই দুঃখ ও সুখের কথা অতিথিদের সামনে বলতে হয়। 4-এর প্রথম প্রশ্নটা দেখো, সারা রাত মিছি দাগ টানি কথাকে সারা রাত দাগ টানার অর্থ কী? দেখো, নোংর কবিতায় অজিত দত্ত দূর সমুদ্র পাড়ে যেতে চান, কিন্তু সাংসারিক ও সামাজিক মানুষ তার ইচ্ছে তড়িকে স্তব্ধ করে দিয়ে কঠিন বাস্তবতার নোংর, তাই সারা রাত দড়িতে দাগ টানলেও তিনি এগোতে পারেন না, তার চেষ্টা বৃথা। কবির সিন্ধু পাড়ি দেওয়ার বাসনা পূর্ণ হবে না, কারণ নোংর পড়ে গিয়েছে তটের কিনারে। তার কল্পনাপ্রবণ মন রূঢ় বাস্তবকে মানতে চায় না, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চায়। বাস্তবের বিচারে তা সম্ভব নয় জেনে তিনি দাগ টানেন, তাই দাগ টানাকে মিছে বলা হয়েছে। গাজনের বাজনা কখন বেজে ওঠে? কবি কেন গাজনের বাজনা বাজানোর কথা বলেছেন? গাজন এক ধরনের লোক উৎসব, যা চৈত্র মাসের শেষে দেবাদিদেব মহাদেবের আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠানে গাজনের বাজনা বাজে। ভাঙার গান কবিতায় কবি কাজী নজরুল ইসলাম
পরাধীন ভারতের বীর বিপ্লবী তরুণদের মধ্যে দেবাদিদেব মহাদেবের প্রলয়ঙ্কর রূপ প্রত্যক্ষ করেছেন। সাম্রাজ্যবাদী ইংরেজ শাসকরা ভারতবাসীর ওপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল। তার সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসককে কবি ভারতবাসীর রাজা বা মালিক বলে অভিহিত করেছেন। গাজনের বাজনা বাজিয়ে তাদের সেই প্রাচীরকে ভেঙে দিতে বলেছেন কবি। গাজনের বাজনা মধ্যে প্রলয়ের আভাস রয়েছে। ভারতের যুবশক্তিকে উদ্বুদ্ধ করতে সেটাই তিনি কাজে লাগাতে বলেছেন। রচনার ভাষা নির্ভর করে বিষয়বস্তুর ওপর। মন্তব্যটি কার? মন্তব্যটি প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী তার নবনব সৃষ্টি প্রবন্ধে এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যের কারণ কি বলতো? মন্তব্যটির সাপেক্ষে লেখক কতগুলি উদাহরণ দিয়েছেন। শঙ্কর দর্শনের আলোচনার ভাষা হবে সংস্কৃত শব্দবহুল, তা তৎসম শব্দবহুল। পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর ভাষা হবে হুতুমধর্মী, অর্থাৎ অর্ধতৎসম। বিদেশি ও প্রাদেশিক শব্দ সমৃদ্ধ কথোপকথনের ঢঙে চলিত গদ্যে বসুমতী বা সম্পাদকীয় ভাষায় যে গাম্ভীর্য দেখা যায়, বাঁকা চোখে বা ব্যঙ্গ রচনার ভাষা অপেক্ষা তা অনেকটাই ভিন্ন, তাতে থাকে চটুলতা। আমাদের মনোরথ পূর্ণ হইল। কোথায় কিভাবে বক্তার মনোরথ পূর্ণ হয়েছে? হিমালয় দর্শন গদ্যাংশে লেখিকা বেগম রোকেয়া যখন হিমালয় দর্শনের উদ্দেশ্যে রেলপথে যাত্রা করেছিলেন, তখন এই জলপ্রপাত নির্ঝর লেখিকার দৃষ্টিগোচর হয়েছিল। এই জলপ্রপাত, এই সৌন্দর্য ছিল অভাবনীয়, যা ছিল ধরণীর কোনো এক প্রান্ত থেকে উৎপত্তি লাভ করে প্রচণ্ড বেগে ধাবিত হয়, প্রস্তর বিদ্ধ করে অনন্তের উদ্দেশ্যে ছুটে চলছে। এই গতির শেষ বা বিরাম বলে কিছু নেই। লেখিকার রেলগাড়ি জল পরিবর্তনের জন্য সেখানে কিছু সময় থেমেছিল, কিন্তু তিনি প্রাণ ভরে তখন জলপ্রপাতের সেই সৌন্দর্য রূপ দর্শন করে লেখিকার মনোরথ পূর্ণ হয়। মহারাজ এ সংবাদ শুনে খুশি হবেন। বক্তা কে? কেন মহারাজ খুশি হবেন বলে মনে করেছেন? সংস্কৃত সাহিত্যের মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। একথা নগর রক্ষায় দায়িত্বে থাকা দুই রক্ষী রাজশালককে উদ্দেশ্য করে একথা বলেছেন। ধীবরকে কেন মহারাজ খুশি হবেন বলে বক্তা মনে করেছেন? ধীবরের কাছে প্রাপ্ত এই বহুমূল্য রত্নখচিত আংটিটি ছিল ঋষি দুর্বাসার অভিশাপ খণ্ডনের জন্য রাজা দুষ্মন্ত ও শকুন্তলার পরিচিতির একমাত্র স্মারক। আংটিটি রাজার ভীষণ প্রিয় ছিল। রাজশালকের কথন থেকে বুঝতে পারা যায় যে আংটিটি দেখে রাজার প্রিয়জন অর্থাৎ শকুন্তলার কথা মনে পড়ে গেছে, তাই মহারাজা খুশি হয়েছিলেন। ঘটনাক্রমে সে আংটি পেল এক ধীবর। বিধৃত করো। ধীবর বৃত্তান্ত নাট্যাংশে দরিদ্র ধীবর নিজে শিকার করা একটি রুই মাছ কাটার সময় তার পেটের মধ্যে শকুন্তলাকে দুষ্মন্তের দেওয়া এই মণি মুক্তার ঝলমলে আংটিটি পায়। এখানে বহুমূল্য আংটি নাট্যাংশের মূল বক্তব্যর কেন্দ্রে অবস্থান করেছে। নাট্য দৃশ্যটিতে নিয়ন্ত্রণ করছে। আংটির গুরুত্ব প্রবলভাবে বেড়ে যায়, কারণ এটি রাজা ও শকুন্তলার বিবাহ সম্পর্কের একমাত্র নিদর্শন হয়ে পড়ে। কিন্তু ঘটনাক্রমে আংটিটি শকুন্তলার হাত থেকে জলে পড়ে যায়, তা এক মাছ খেয়ে নেয়। এরপর মাছটি একটি জনৈক ধীবরের হাতে ধরা পড়ে। মাছের পেট থেকে সে আংটি পেয়ে স্বাভাবিকভাবেই ধীবর তা বিক্রি করা ভাগ্য ফেরাতে উদ্যতী হয়। এই ধীবর অবশেষে নগররক্ষায় নিযুক্ত রাজশালক ও দুই রক্ষীর কাছে ধরা পড়ে বন্দী হয়ে রাজধানীতে আসে এবং ধীবরের কাছে রাজ নামাঙ্কিত আংটি রাজশালকের মনে সন্দেহের জন্ম দেয়। ধীবরের আংটি প্রাপ্তির ঘটনায় অবিশ্বাস্যতা ছিল বলে রাজশালক স্বয়ং রাজার কাছে যান এবং ঘটনার সত্যতা প্রকাশিত হয়। নাট্যাংশের শেষে দেখা যায় রাজা পুনরায় তার আংটি ফিরে পেয়েছেন এবং ঘটনাক্রমে কোনো এক প্রিয়জনের চিন্তায় বিহ্বল হয়েছেন। তবে ধীবর শুধুমাত্র আংটির কল্যাণে রাজার আদেশে মুক্তি পেয়েছেন ও উপযুক্ত পারিতোষিক লাভ করেছে। লোকটার প্রতি আমার অশ্রদ্ধা ক্রমেই বাড়ছিল। লোকটা কে? সত্যজিৎ রায় স্বর্ণপর্ণী গল্প থেকে সংকলিত প্রশ্নোত্তরিত অংশে লোকটি হলো জার্মানির ন্যাৎসি পার্টির অন্যতম প্রধান, হিটলারের মুখ্য সহচর, জার্মানির সামরিক শক্তির অধিকর্তা হের গিওরিং। তার প্রতি বক্তার এমন অবস্থার কারণ কি? জার্মানির হিটলার পার্টির সুদীর্ঘকাল যাবৎ ইহুদিদের ওপর অমানসিক অত্যাচার চালাচ্ছে, এ খবর ভাবতে থাকতেই অবগত হয়েছেন প্রফেসর শঙ্কু। জার্মানিতে ভারততত্ত্ববিদ হাইনরিখ স্টাইনারের বাড়ি
থেকে শঙ্কুকে অপহরণ করা হয় এবং হিটলারের পার্শ্বচর হের গিওরিং এর নির্দেশেই ক্যারিন হলে গিওরিং এর সঙ্গে সাক্ষাতে তার জাত্যাভিমান, ইহুদি বিদ্বেষ ও প্রফেসর শঙ্কু স্টাইনারের প্রতি সর্বোপরি ইহুদিদের প্রতি হীন মন্তব্যে প্রফেসর শঙ্কুর অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তার প্রতি তার অশ্রদ্ধা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। তাই ভাবছি ওকে নেওয়াই ভালো। বক্তা কে? বক্তা হলো প্রফেসর শঙ্কু। তিনি কাকে কোথায় নিতে চান? শঙ্কুর তার বাড়ির 27 বছরের পরিচালক প্রহ্লাদকে রকেটে করে মঙ্গলাভিমানে নিয়ে যেতে চান। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি জানি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চাহি নাই, না দিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়, সহায় মোর না হয় জুটে নিজের বল, না যেন টুটে সংসারিতে ঘটিলে ক্ষতি, লোভিতে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানিক হয়, মানব জীবনের নিরবিচ্ছিন্ন সুখের নয়, শোক তাপ দুঃখ বেদনা ব্যর্থতা হতাশার অভিজ্ঞতা জীবনযাপনের অনিবার্য সত্য। কোনো সাহায্য সান্ত্বনা ও বিপদ মুক্তির জন্য ভীরুর মতো অকুল প্রার্থনা মানুষের দুর্বলতাকেই প্রকাশ করে, বরং আত্মশক্তিতে আস্থাবান হয়ে সমস্ত সংকটের মুখোমুখি দাঁড়িয়ে তাকে জয় করার মতোই মানুষের মহিমাময় রূপ। এবার দেখো এই যে এখানে যে এই পুরোটা আমাদের পড়তে হবে, পুরোটা পড়ে তোমার কি করতে হবে, এখানে সারসংক্ষেপ তৈরি করতে হবে। দেখো কি বলেছে, হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দয়ামন্তী ভুলিও না, তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর ভুলিও না, তোমার বিবাহ তোমার ধন তোমার এই জীবন ইন্দ্রিয় সুখে নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে ভুলিও না, তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত ভুলিও না, তোমার সমাজ বিরাট মহামায়ার ছায়ামাত্র ভুলিও না, নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই, হে বীর করো সদর্পে বলো আমি ভারতবাসী 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 আমার ভাই, বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চণ্ডাল ভারতবাসী আমার ভাই, তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে বলো ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী, বৈচিত্র্যের মধ্যেই একতার ভারতবর্ষের সনাতন সাধনা। ভারতবাসীকে মনে রাখতে হবে সীতা সাবিত্রী দয়ামন্তী প্রমুখ নারীর আদর্শ ত্যাগের প্রতীক। শঙ্কর উপাস্য জীবনের সাধনা হলো ক্ষুদ্র ইন্দ্রিয় সুখের গণ্ডি অতিক্রম করে বৃহৎ স্বার্থে নিজেকে নিয়োজিত করা। প্রত্যেক ভারতবাসীকে বিভেদের সীমারেখা অতিক্রম করে সকলকে আপন করে সাহসিকতার সঙ্গে জীবনের লক্ষ্য পূরণে ব্রতী হতে হবে। এখানে দেখো একটা গল্প রচনা করতে বলেছে, গ্রীষ্মের দুপুর। এইবার এইখানে দেখো কোথাও গ্রীষ্মের দুপুর, কোথাও একটুকু জল নেই, তৃষ্ণার্ত কাক কলসির কানায় উড়ে এসে বসলো। কলসিতে ঠোঁট ঢুকিয়ে জলের নাগাল সে পেল না, এপাশ ওপাশ দেখলো। একটু দূরে অনেক নুড়ি মুখে করে নুড়িগুলো এনে কলসিতে ফেললো। নিবারণ চেষ্টা ও যত্নে সব কিছু পাওয়া যায়। এবার দেখো আমরা জানি যে একটা তৃষ্ণার্ত কাকের গল্প আমরা পড়েছি, সেই তৃষ্ণার্ত কাকের গল্পই এখানে বলা রয়েছে। আর এখানে তোমরা নীতিবাক্য কী দিয়ে দিবে, বুদ্ধি জয় সর্বত্র। ঠিক আছে, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে। ভাব সম্প্রসারণ দেখো করতে বলেছে, সবার ওপর মানব সত্য তাহার ওপর নাই, মানুষ বিধাতার সৃষ্টি, ঈশ্বর এই জীবজগৎ সৃষ্টি করেছেন, জীবকুলের মধ্যে সেরা মনুষ্য জাতি, মানুষের জীবনের শ্রেষ্ঠ পরিচয় তার মনুষ্যবোধ, সেবা দয়া মায়া সকল গুণের অধিকারী মানুষ। এই মনুষ্যত্ব অর্জন করা প্রতিটা মানুষের ধর্ম, তবেই তো মানুষের প্রেম প্রীতি ও মধুর সম্পর্ক গড়ে উঠবে। বাস্তবে দেখা যায় মানুষ ধর্ম সংস্কার ও কুসংস্কারের বেলাজারে আটকে পড়েছে। জাতি ধর্ম বর্ণ বিভেদের প্রাচীরে মনুষ্যবোধ আজ বিপর্যস্ত। মানুষের সংস্কার দ্বারা আবৃত হয়ে অপরকে ঘৃণা করছে, অবজ্ঞার সুরে সরিয়ে দিচ্ছে, অর্থাৎ বিধাতা পুরুষের সৃষ্টিকে সে অপমান করছে। কবি এখানে বলতে চেয়েছেন যে এই প্রাণীগুলির সমস্ত ঈশ্বরের সৃষ্টি, মানুষে মানুষে এই ভেদাভেদ দলাদলি কখনোই করা উচিত নয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই আপন করে নেওয়াই আমাদের কর্তব্য, তবেই এই মনুষ্য জীবন সার্থক। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।